এখানে আমি গর্ববোধ করছি এ কারণে যিনি প্রধান অতিথি বিশেষ অতিথি আমাদের চেয়ারম্যান এদেরকে আমরা আমাদের একই পরিবারের সদস্য মনে করছি। লোক প্রশাসন বিভাগের এই পরিবার ব্যবস্থাটা আমার মনে পড়ে আজ থেকে 16 বছর আগে। তখন আমরা বিদায় সম্বর্ধনা এবং নবীন বরণ উৎসব আলাদাভাবে অনুষ্ঠিত হতো। তখন আমরা চিন্তা করলাম যে লোক প্রশাসনে এভাবে না, যে নতুন পুরাতন পরিবারের সদস্য নবাগত এবং বিদায়ী সবাইকে নিয়ে কোনো অনুষ্ঠান করা যায় কিনা। তখন থেকে যাত্রা শুরু হয় লোক প্রশাসন ডের যাত্রা শুরু হয়। আমার মনে হয় প্রথম অনুষ্ঠানে প্রফেসর মোবাশ্বের মোনেম তুলে ধরেছিলেন অত্যন্ত সুন্দরভাবে এবং আকর্ষণীয়ভাবে লোক প্রশাসনের সদস্যরা কে কোথায় আছেন, কিভাবে আছেন। তখন আমরা গর্বিত হয়েছি। ওই যাত্রা শুরু হয়েছে, যাত্রার এই পর্যায়ে এসছি। এখানে বক্তৃতা করার জন্য আমি আসিনি, আসলে এসছি পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় করার জন্য। এখানে যারা নবীন, যারা চলে যাচ্ছ, তারা সবাই এই পরিবারের সদস্য, যেখানে আমরা অত্যন্ত নিবিড়ভাবে আমাদের সময়গুলো কাটিয়েছি, ভবিষ্যতের সময় কাটাবো। আসলে একটা শঙ্কার কথা বলার জন্য আমি আকুল ছিলাম, যে কথাগুলো বলা দরকার আমাদের সম্মানিত সিনিয়র সদস্যদের সাথে এবং জুনিয়র সদস্যদের সাথে। আমরা একটা শব্দ উচ্চারণ করছি, লোক প্রশাসন পরিবারকে টেনে নিয়ে আসছি কেন? হয় পরিবার। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সংগঠন হলো পরিবার। রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে, নতুন রাষ্ট্রের উদ্ভব হয়েছে, কিন্তু পরিবার তার শাশ্বত সত্তা নিয়ে টিকে আছে। প্রশ্ন হলো পরিবারটা টিকে আছে কেন? যে কোনো অর্গানাইজেশন টিকে থাকার জন্য যে বিষয়টা দরকার সেটা হলো ক্ষমতা এবং কর্তৃত্ব। পরিবারে যে ক্ষমতাটা চর্চিত হয় সেটা হলো ম্যাক্স ওয়েবারের ভাষায় একটা ক্যারিজমেটিক অথরিটি এবং ট্রেডিশনাল অথরিটি। ম্যাক্স ওয়েবার 3 ধরনের অথরিটির কথা বলেছেন। আমরা 2 ধরনের অথরিটিকে নেগলেক্ট করছি, মেরে ফেলছি, আর একটা অথরিটিকে আমরা গুরুত্ব দিচ্ছি, সেটা লিগ্যাল রেশনাল অথরিটি, যার প্রয়োগ শুরু হয়েছে অনেক পরে। সর্বত্রই একটা আগ্রাসী অবস্থা আমরা দেখছি, কিন্তু একটা বিষয় আমাদের নজরে আসেনি। লিগ্যাল রেশনাল অথরিটি আমাদের মতো সোসাইটির যেটা ভিত্তি, ক্যারিজমেটিক অথরিটি এবং ট্রেডিশনাল অথরিটিকে দারুণভাবে হত্যা করতে যাচ্ছে। প্রশ্ন হলো, লিগ্যাল রেশনাল অথরিটি কি আমাদের সমাজের পরিবারের সবগুলোকে পরিচালনা করতে সক্ষম কিনা? এই প্রশ্নটা আমাদের মাথায় আসা দরকার। আমি যখন এখানে আসি তখন প্রফেসর নাজনীনের সাথে কথা হয়েছিল। নাজনীন বলছিল, স্যার লিগ্যাল স্ট্রাকচারের তো চেঞ্জ হচ্ছে, অন্য কোথাও জায়গায় কি চেঞ্জ হচ্ছে? আমি অবশ্যই বলবো তেমন চেঞ্জ হচ্ছে না। কেননা একটা সময়ে ভালো মানুষ বলতে গেলে সেখানে তার ক্যারিজমা থাকতে হবে। আধুনিক পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় ক্যারিজমাকে ধ্বংস করা হচ্ছে, যেখানে ইন্ডিভিজুয়ালিজমকে ইন্টিগ্রেশনের উপরে স্থান দেওয়া হচ্ছে। ঠিক একইভাবে ক্যারিজমা থেকে উচ্চারিত ট্রেডিশনাল অথরিটিকেও আমাদের মতো সোসাইটিতে হত্যা করা হচ্ছে আমাদের অজান্তে। ফলে একটা সময় এসছে আমাদের তরফ থেকে ক্যারিজমেটিক অথরিটি, ট্রেডিশনাল অথরিটি এবং লিগ্যাল রেশনাল অথরিটির একটা সমন্বয় ঘটানো। এটা না হলে আমরা আমাদের দুর্যোগ থেকে সম্ভবত আমরা উত্তরণ ঘটাতে পারবো না। আরেকটা বিষয় যেটা বলা, যারা চলে যাচ্ছে, আমাদের লক্ষ্যের মধ্যে একটা বিচ্যুতি এসছে। এই বিচ্যুতিটা অত্যন্ত ভয়ানক, যে পড়াশোনা করার বেলায় লক্ষ্য চেঞ্জ হয়েছে। একসময় পড়াশোনার উদ্দেশ্য ছিল যে লেখাপড়া শিখে মানুষ হওয়া, আর এখন সেটা শিফট হয়ে গেছে লেখাপড়া শিখে উন্নতি করা।
এই যে মানুষ হওয়া এবং উন্নতি করা, এই দুইটার মধ্যে একটা বড় ধরনের তফাৎ আছে যেটা আমরা বুঝি না। আমাদের আসলে জীবনের লক্ষ্য কী ছিল, একটু আগে যেটা বলে গেলেন, জীবনের লক্ষ্য এবং জীবিকার লক্ষ্যকে আমরা একসাথে করে ফেলেছি। জীবিকার লক্ষ্য জীবনের লক্ষ্য হতে পারে না। জীবিকার আগেও জীবন ছিল এবং জীবিকা অর্জন করার প্রক্রিয়া সমাপ্তিতেও জীবন থাকবে। ফলে জীবনের লক্ষ্যটা আমরা সামনে নিয়ে আসা দরকার এবং আমাদের লক্ষ্যের সামনে সামগ্রিকভাবে একটা জিনিস ঘুরছে, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। কিন্তু উন্নয়ন আমাদের লক্ষ্য ছিল না, লক্ষ্য ছিল শান্তি। আমরা যখন একজন আরেকজনকে বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, যখন বলি নমস্কার, সনাতন কাল থেকে আমরা বলে আসছিলাম নমস্কার, নমস্কার মিন্স মাই সোল স্যালিউটস ইউর সোল ফর পিস। যখন বলি সভ্যে সত্যা সুখেতা ভবন্তু, তখনও আমরা শান্তি এবং সুখের কল্যাণ কামনা করি। এই শান্তি থেকে আমাদের লক্ষ্য চলে গেছে উন্নয়নে। এই উন্নয়নের লক্ষ্যটা এসছে 1960s পর। এর আগে উন্নয়নের লক্ষ্য আমাদের মধ্যে ছিল না। এভাবে লক্ষ্যের একটা বিচ্যুতি হয়েছে। আমাদের ভাবার সময় এসছে, যেটা বলতে চেয়েছিলাম, আমরা শুধু লিগ্যাল ন্যাশনাল অথরিটি দিয়ে চলতে পারবো না। আমাদের সফটওয়্যার নির্ভর করছে আমাদের ক্যারিজমেটিক অথরিটির উপর, ট্রেডিশনাল অথরিটির উপর। সেগুলোকে গণনায় আনা দরকার এবং আমাদের লক্ষ্যের বেলায় কেন্দ্রবিন্দুতে শান্তিকে স্থাপন করা দরকার। মজার ব্যাপার হলো, এখন এসডিজির কথা বলছি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা বলছি, 17টা গোল আছে। এই গোলের পিছনে কিন্তু আরেকটা এজেন্ডা আছে, সেটা নিয়ে কথা বলা হয় না। সেই এজেন্ডাটা কিন্তু আমাদের শাশ্বত এবং সনাতন শান্তির কথাই বলে। এজেন্ডা হলো পিস অ্যান্ড প্রসপারিটি ফর পিপল অ্যান্ড প্ল্যানেট নাও অ্যান্ড ইন ফিউচার। অর্থাৎ পিসকেই তারা ধরেছে, কিন্তু এজেন্ডা ঠিক করে দিয়েছে এরা। আমাদেরকে এটা কন্টেক্সচুয়ালাইজ করতে হবে। 17টা এজেন্ডা আমাদের এখানে কন্টেক্সচুয়ালাইজ করতে হবে, কিন্তু কনটেক্সট ভিত্তিতে এই 17টা গোল ঠিক হয়নি। আমাদের কাছে এটা ইম্পোজ করে দেয়া হয়েছে। এই জিনিসগুলো আমাদের চিন্তা করার বিষয় আছে। সেকেন্ডলি আমি যেটা বলবো, আমি আলোচনা করতে গেলে আমি বলেছি অগুছালো আলোচনা করব। আমি একবার 1998-এ একটা কনফারেন্সে মালয়েশিয়া যাই। মালয়েশিয়ার একটা ছেলের সাথে দেখা হয়, 20-22 বছরের। সে ড্রাগ এডিক্ট, 10 বছর ড্রাগ এডিক্ট ছিল, নাম ইউনুস পাতি। সে 10 বছর ড্রাগ এডিক্ট থাকার পর সে একটা সংগঠন করেন, মাদক নিরাময় কেন্দ্র, নাম হলো প্যাঙ্গাসি। আপনারা ওয়েবসাইটে দেখতে পারবেন। ও 10 বছর পর মাদক মুক্ত হয়ে মাদক বিরোধী, মাদকাসক্তদের রিহেবিলিটেশন করার কাজে নিয়োজিত হয়। ওই সেমিনারে নিয়ে যায়। সেমিনার শেষে আমাদেরকে মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে যায়। ওই নিরাময় কেন্দ্রে গিয়ে দেখছি যে এটা কুয়ালালামপুরে একটা টিলার ভিতর, প্রায় 12 একর জঙ্গলের মধ্যে একটা রিহেব সেন্টার। ওখানে গিয়ে দেখলাম গেটে লেখা, থমকে দাঁড়ালাম, হোয়াই অ্যাম আই হিয়ার। গেটের ভিতর ঢুকছি, আশেপাশে করিডোরেও লেখা হোয়াই অ্যাম আই হিয়ার। ফুলের নাম যে জায়গায় স্ট্যান্ড দাঁড়ানো আছে ওখানেও লেখা হোয়াই অ্যাম আই হিয়ার। করিডোর দিয়ে যাচ্ছি, হোয়াই অ্যাম আই হিয়ার। ওয়াশরুমে গেলাম, হোয়াই অ্যাম আই হিয়ার। আমি অবাক হলাম যে এই কথাটা কেন বলছে। এটা আমার পার্সপেক্টিভকে চেঞ্জ করে দিয়েছে। তোমরা যারা নবীন এবং তোমরা যারা বেরিয়ে যাচ্ছ, আসলে এখানে লোক প্রশাসন পরিবার থেকে কেউ জন্মগ্রহণ করলে তাই বেরিয়ে যেতে পারে না, এবং নবীন যারা আছে তারাও অন্যত্র যাবে এবং বারবার আসবে। আমার অনুরোধ থাকবে এই প্রশ্নটুকু মাথায় রাখা সবসময়ই, যে হোয়াই অ্যাম আই হিয়ার। এই প্রশ্নটুকু যদি মাথায় থাকে, আশা করি বিচ্যুত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো লোক প্রশাসন বিভাগের যারা আছেন এখানে, সেখানে আসলে আমার অনেক আনন্দ লাগছে, গর্ব লাগছে। এই চেয়ারে যারা যে পদবি নিয়ে বসে আছেন, তাদেরকে নিয়ে গর্ব করার, ব্যক্তিগতভাবে আমার অনেক বেশি গর্ব করার বিষয় আছে। ফলে এই জায়গায় আমি তোমাদের সাথে যে কথা বলবো বেশি, সে কথা বলার কোনো সম্ভাবনা নেই।
কিন্তু একটা জিনিস না বললেই নয় যে হোয়াই এম আই হিয়ার মানে ইউ আর ইন দি ডিপার্টমেন্ট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টটা দেশ স্বাধীন হওয়ার পরপর যে দুই একটা ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছিল, সেটা লোক প্রশাসন বিভাগ 1972-তে হয়েছিল। যারা এই বিভাগকে সৃষ্টি করেছেন, বিভাগকে অবয়ব দিয়েছেন, একটা প্রেক্ষিতের উপর দাঁড় করিয়েছেন, আমি তাদেরকে স্মরণ করছি। নূর মোহাম্মদ মিয়া স্যার অত্যন্ত, যিনি প্রতিষ্ঠাতা, তার যদি প্রচেষ্টা না থাকতো এই ডিপার্টমেন্ট হওয়া খুব ডিফিকাল্ট হতো। এর সাথে সাথে যে বুদ্ধিভিত্তিক ভিত্তি প্রদান করেছেন সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ, ওনাকে আমরা স্মরণ করছি। এই ডিপার্টমেন্টকে তাত্ত্বিক ভিত্তির উপর তোমরা যদি অন্য ডিপার্টমেন্টের সাথে কথা বলো, একটা ডিফারেন্স পাবা, all the teachers of public administration department hold some sort of perspective. এই বিষয়টা বলা দরকার। লোক প্রশাসন বিভাগ বিশ্বাস করে শুরু থেকে মানুষ চোখ দিয়ে দেখে না, মানুষ দেখে দৃষ্টিভঙ্গি দিয়ে, এবং শুরু থেকেই আমাদের শিক্ষকেরা এবং এখন যারা আছেন তারা একটা দৃষ্টিভঙ্গি দেওয়ার চেষ্টা করে। এই দৃষ্টিভঙ্গির কারণেই তোমরা যখন কার্যক্ষেত্রে যাবা দেখবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্টস আর ডিফারেন্ট ফ্রম আদার্স। এটা আমাদের পূর্বসূরীদের উত্তরাধিকার। আমি আশা করব যারা নতুন টিচার, নবীন টিচার, তারা এই উত্তরাধিকারটা ধারণ করবেন। ফিলোসফিক্যাল ডাইমেনশন থেকে যদি আনতে হয় তাহলে দুইজনের নাম আমাদের বলতেই হয়। একটা প্রফেসর মোফাজ্জলুল হক, ওনার ফিলোসফিক্যাল একটা ডাইমেনশন ছিল। প্রফেসর লুৎফুল হক চৌধুরী, ওনার ডাইমেনশন ছিল। ইন্টালেকচুয়ালি যদি আমাদের ডিপার্টমেন্টকে পরিচিত করাতে হয়, তোমরা হয়তো তাকে চেনো না, প্রফেসর মোহাম্মদ খানের নাম অবশ্যই চলে আসে। তারপর বিশাল হৃদয়ের কথা যদি বলতে হয়, তাইতে বলতে হবে প্রফেসর আসাদুজ্জামানের কথা। উনিও ইউজিসির চেয়ারম্যানে এক সময় ছিলেন। তারপর অন্যান্য ছাড়া সম্প্রতি আমরা একজনকে হারিয়েছি, আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, দ্যাট ইজ মাহবুবুর রহমান। উনি ছিলেন চেরাগের মতো, কেউ না থাকলেও ডিপার্টমেন্টে উনি ছিলেনই। অনেক সময় ডিপার্টমেন্টের চেয়ারের দায়িত্ব পালন করতেন। ফলে যে লোক প্রশাসন বিভাগে আমরা আছি, তোমরা আছো, এখানে অনেকেই অনেক অবদান রেখে গেছেন। যে অবদানটা সবচেয়ে, যেটা আমি বলবো, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট তোমাদেরকে একটা দৃষ্টিভঙ্গি দিতে পারছে, এবং এই সময়ে দৃষ্টিভঙ্গিটা অত্যন্ত জরুরি। আমরা একটা সুনামির মধ্যে বাস করছি। পৃথিবী অনেকগুলো স্টেজ অতিক্রম এসছে। যেই স্টেজটাকে আমরা বলবো ইনফরমেশন স্টেজ, এই স্টেজে আমাদের কলোনিয়ালিজম যেটা আছে সেটাকে বলা হয় কনসেপচুয়াল কলোনিয়ালিজম। এখন আমাদের কনসেপ্টকে বাইরে থেকে কলোনিয়ালাইজ করতে চায়। আমি বিশ্বাস করি, আমি জানি লোক প্রশাসন বিভাগের শিক্ষকরা কনসেপচুয়াল কলোনিয়ালিজম সম্পর্কে অত্যন্ত সচেতন, যেটা আমরা বুঝতেই পারি না আমাদেরকে দিয়ে কে কী করাচ্ছে, কি বলাচ্ছে। ফলে এই অবস্থায় আমি আর বেশি কিছু বলবো না। যে এলোমেলোভাবে যে কথাগুলো বললাম, এগুলো আমার হৃদয়ের কথা। আমি হয়তো ভুল বলতে পারি, কিন্তু আমরা আমাদের সত্তাকে, আইডেন্টিটিকে বজায় রাখব। এবং আইডেন্টিটির বড় জিনিস হলো এখন কনসেপচুয়াল আইডেন্টিটি। আমরা আমাদের সত্তাকে বিকিয়ে দেব কিনা, আমাদের অস্তিত্বকে বিকিয়ে দেব কিনা, আমাদের সংস্কৃতিকে বিকিয়ে দেব কিনা, সে প্রশ্ন আসছে। একটা জাতি টিকে থাকতে হলে তিনটে জিনিস লাগে। একটা হলো তার প্রজ্ঞা, আরেকটা পরিবার, আর একটা প্রথা। এই কয়টা জিনিসকে আমরা ইগনোর করছি বর্তমান ন্যাশন স্টেটের ফ্রেমওয়ার্কে। এই ইগনোরেন্স যেন আমাদেরকে পেয়ে না বসে, অন্ধত্বের দিকে ঠেলে না দেয়, এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে এখানে এলোমেলো কথা বলার সুযোগ দেওয়ার জন্য ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং যারা অর্গানাইজ করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।